ডাকসুর অবৈধ ভিপি মুফতি সাদিক কায়েম হাফিজাহুল্লাহ, যিনি গত কয়েকদিন আগে ঢোল ঢাল পিটিয়ে বিরাট বড় অনুষ্ঠান করে তার বিয়ের কাজ সম্পন্ন করেছে। এখন এই অবৈধ ভিপি সাদিক কায়েমের কাছে আমার প্রশ্ন যে, সাদিক ভাই, আপনি যে বিয়ের অনুষ্ঠানটা করলেন, সেই অনুষ্ঠানের পেছনে যে ব্যয় হয়েছে, সেই ব্যয়ের উৎস কি? আপনি যে ব্যয়টা করছেন, সেই ব্যয়ের টাকা আপনি কোথা থেকে পেলেন? যেখানে সাদিক কায়েমের একমাত্র কাজ হচ্ছে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করা এবং তার আয়ের উৎস অন্য কোনো কিছুই নাই, সেখানে সাদিক কায়েম কিভাবে এত বড় বিয়ের অনুষ্ঠান করতে পারে? সাদিক ভাই, আপনি তো বিভিন্ন সময় ক্যামেরার সামনে আইসা বলেন যে আপনি ডাকসুর জন্য শত কোটি হাজার কোটি টাকার প্রজেক্ট হাতে নিছেন। এখন কি আপনি আবার সেই প্রজেক্ট থেকে কিছু পকেটে ঢুকাইয়া সেই টাকা দিয়ে বিয়ের অনুষ্ঠান ছাড়ছেন নাকি? গতকালকে সাদিক কায়েম একটি 5 স্টার হোটেলে শত শত কোটি টাকা খরচ করে বিয়ে করেছে। এখন আমার প্রশ্ন হইল, সে হচ্ছে একজন ছাত্র হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করা অবস্থায় সে শত শত কোটি টাকা খরচ করে কিভাবে বিয়ে করলো? এখন আজকে যদি এই অনুষ্ঠানটা ছাত্রদলের কোনো ফলাফাইন করতো, ধরেন ছাত্রদলের ওই যে আবিদ, মাহেদ, হামিম, এরা যদি করতো, তাহলে গতকালকে থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ বট বাহিনী, গুপ্ত বাহিনী, মুনাফেক বাহিনী ছাত্রদলের নামে বলতো যে ছাত্রদল চাঁদাবাজি করে বিয়ের অনুষ্ঠান করেছে, না হলে এত টাকা তারা কোত্থেকে পায়। এখন আমার প্রশ্ন হইল, আমরা যে 5 আগস্টের পর থেকে বলে আসছি যে এরা ইয়ানতের নামে সাধারণ মানুষকে ধর্মের টুপি পরিয়ে ব্রেন ওয়াশ করে লক্ষ লক্ষ শত শত কোটি টাকা চাঁদাবাজি করছে, এটা আমরা বলে আসছি। আজকে তার প্রমাণ দেখেন, একজন ছাত্র যে নাকি রানিং স্টুডেন্ট, সে শত শত কোটি টাকা খরচ করে 5 স্টার হোটেলে জাঁকজমকপূর্ণভাবে কিভাবে বিয়ে করেছে, আপনারা তার অনুষ্ঠানটি দেখেছেন। নীলক্ষেতের ভিপি সাদিক কাইম জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান করে বিয়ে করেছে। আমার কথা হইলো, সাদিক কাইম এখনো পড়াশোনা করে, তার কোনো ইনকাম সোর্স নাই। সাদিক কাইম যে কোটি টাকা খরচ করে রাজকীয় বিয়ের অনুষ্ঠান করলো, সাদিক কাইম এত টাকা কোথায় পেল? একটু কল্পনা করার চেষ্টা করুন, একজন তরুণ যিনি একদম আড়ালে থেকে আস্ত একটা জাতীয় গণ অভ্যুত্থানের কলকাঠি নাড়লেন। যাকে বলে একেবারে নেপথ্যের কারিগর। ঠিক তাই। এরপর দেশের সবচেয়ে মর্যাদাপূর্ণ বিশ্ববিদ্যালয় নির্বাচনে প্রায় 10,000 ভোটের এক বিশাল ব্যবধানে জয়লাভ করলেন, আর রাতারাতি একটা গোটা প্রজন্মের কণ্ঠস্বর হয়ে উঠলেন। হ্যাঁ, রীতিমতো অবিশ্বাস্য একটা উত্থান। একদম। কিন্তু এত বড় সাফল্যের পর এই মানুষটির রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় সংকট বা জাতীয় বিতর্কের বিষয় কি হতে পারে বলে মনে হয়? হয়তো বড় কোনো রাজনৈতিক সিদ্ধান্ত, বা ধরুন বা কোনো বড় দুর্নীতি, তাই না? কিন্তু অবাক করা বিষয় হলো, এই মুহূর্তে তাকে নিয়ে সবচেয়ে বড় বিতর্কের জায়গাটি হচ্ছে তার নিজের বিয়ের অতিথি তালিকা আর খাবারের মেনু। সিরিয়াসলি? মানে বিয়ের মেনু নিয়ে জাতীয় বিতর্ক? হ্যাঁ, এটাই বাস্তবতা। আজকের এই বিশেষ বিশ্লেষণে আমরা ঠিক এই চমকপ্রদ এবং কিছুটা অদ্ভুত রাজনৈতিক সমীকরণ নিয়েই তলিয়ে দেখার চেষ্টা করব, যেখানে একজন তরুণ ছাত্রনেতার ব্যক্তিগত জীবনের একটা উৎসব কিভাবে চোখের পলকে জাতীয় রাজনীতির আতশ কাছের নিচে চলে এলো। আর এখানেই ঘটনাটা সবচেয়ে বেশি আকর্ষণীয় হয়ে ওঠে, কারণ বাইরে থেকে দেখলে মনে হতে পারে, আরে এটা তো স্রেফ একটা বিয়ের অনুষ্ঠান নিয়ে মাতামাতি। সাধারণ মানুষের তো সেটাই মনে হবে। ঠিক, কিন্তু আমরা যদি একটু গভীরভাবে বিশ্লেষণ করি, তাহলে দেখব এই বিয়ের বিতর্কটা আসলে কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। মানে আপনি বলতে চাইছেন এর পেছনে আরও বড় কোনো রাজনৈতিক প্রেক্ষাপট আছে? একদম। এটি আসলে জুলাই পরবর্তী বাংলাদেশের একদম নতুন একটি রাজনৈতিক বাস্তবতার প্রতিচ্ছবি। যখন কেউ বিপুল জনসমর্থন নিয়ে ক্ষমতার কেন্দ্রে চলে আসেন, তখন তার ব্যক্তিগত জীবন বলে আর কিছু অবশিষ্ট থাকে না। বাহ, পয়েন্টটা দারুণ। যারা শুনছেন তাদের সুবিধার জন্য বলে রাখি, আজকের এই আলোচনাটি আমরা করছি মূলত দুটি সাম্প্রতিক আর্টিকেলের ওপর ভিত্তি করে। হ্যাঁ, সোর্সগুলো মেনশন করা জরুরি। একটি হল সাদিক কায়েমের বিয়ে ঘিরে বিতর্ক রাজনৈতিক ঈর্ষা নাকি বাস্তব প্রশ্ন, আর অন্যটি হচ্ছে জুলাই বিপ্লবের ইমাম থেকে ডাকসুর ভিপি। এই দুটি প্রতিবেদন থেকে পাওয়া তথ্যগুলোই আমরা আজ নিরপেক্ষভাবে বিশ্লেষণ করব। আমরা 13 মের সেই বহুল আলোচিত বিয়ের অনুষ্ঠানটির প্রেক্ষাপটটা বুঝতে পারি। রাজনৈতিক ক্ষমতার এত বড় একটা কেন্দ্রবিন্দুতে পরিণত হওয়ার কারণে তার বিয়ের অনুষ্ঠানটি আর কেবল দুটি পরিবারের মধ্যে সীমাবদ্ধ থাকেনি, থাকার কথাও নয়।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে আকদ হয় আর পরে রাজধানীর একটি অভিজাত কনভেনশন সেন্টারে বিশাল বিয়ের আয়োজন করা হয় আর এই অনুষ্ঠানের সবচেয়ে বড় চমক ছিল এর অতিথি তালিকা। হ্যাঁ, অতিথি তালিকায় কারা ছিলেন সেটা শুনলেই ব্যাপারটা পরিষ্কার হবে। একদম, সেখানে ছিলেন শফিকুর রহমান, দেশের শীর্ষস্থানীয় আলেমোলামা, বুদ্ধিজীবী এবং সরকারি ও বিরোধী উভয় ধারার রাজনীতিকরা। সামাজিক মাধ্যমের তথ্য অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনুস এবং ইশরাক হোসেনও আমন্ত্রিত ছিলেন। এত ভিন্ন মতাদর্শের মানুষকে এক জায়গায় জড়ো করা। ঠিক, এই অতিথি তালিকাটি প্রমাণ করে সাদিক কায়েমের বর্তমান সামাজিক ও রাজনৈতিক গ্রহণযোগ্যতা কত বিশাল। কিন্তু এই বিশাল আয়োজনের মাঝেই একটা বড় রাজনৈতিক ঝড় উঠল। বিতর্কের কেন্দ্রবিন্দুতে চলে এলো দাওয়াত না দেওয়ার অভিযোগ। বিশেষ করে বিএনপির ছাত্র সংগঠন, ছাত্রদলের কিছু নেতাকে। হ্যাঁ, আর সবচেয়ে বড় কথা হল ডাকসু নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী আবিদুর রহমান আবিদকে আমন্ত্রণ না জানানোর অভিযোগ। বিষয়টা ভাবলে আমার কাছে অস্কারের মতো মনে হয়। অস্কারের মতো কেন? মানে ধরুন, আপনি অস্কারের সবচেয়ে বড় আসর বসিয়েছেন, সারা দুনিয়ার নামি দামি তারকাদের দাওয়াত করে আনলেন, কিন্তু যিনি সেরা অভিনেতা ক্যাটেগরিতে রানার আপ হলেন তাকে ইচ্ছে করে দাওয়াত দিলেন না। এটি কি স্রেফ ভুলে যাওয়া, নাকি একটি সূক্ষ্ম রাজনৈতিক বার্তা? দেখুন, রাজনীতিতে ভুলে যাওয়া বলে সত্যি কিছু নেই। এখানে বিয়ের দাওয়াত কার্ড আসলে অনেকটা ডিপ্লোম্যাটিক রেকগনিশন বা কূটনৈতিক স্বীকৃতির মতো কাজ করে। মানে এর মাধ্যমে অনেক না বলা কথা বলে দেওয়া যায়। একদম। কাকে দাওয়াত দেওয়া হলো আর কাকে বাদ দেওয়া হলো, এটা দিয়ে রাজনৈতিক সমীকরণ বোঝানো হয়। বিশ্লেষকদের মতে প্রতিদ্বন্দ্বীকে দাওয়াত না দেওয়ার বিষয়টি ছাত্র রাজনীতিতে চলমান নীরব দ্বন্দ্ব এবং প্রভাব বিস্তারের যে একটা লড়াই চলছে সেটাকেই সামনে নিয়ে আসে। মানে ক্ষমতার ভর কেন্দ্রটা এখন কোথায় সেটার একটা মেসেজ দেওয়া হলো। অনেকটা সেরকমই। আমরা কিন্তু আর্টিকেলের পয়েন্ট অফ ভিউ থেকে বলছি। তবে অতিথি তালিকার এই চমক পার হওয়ার পর সবচেয়ে বড় যে প্রশ্নটি সামাজিক মাধ্যমকে রীতিমতো কাঁপিয়ে দিয়েছে তা হল অর্থ। হ্যাঁ, টাকা। সমালোচক এবং ছাত্রদলের প্রশ্ন হল, একজন ছাত্রনেতার বিয়েতে এত বিশাল এবং জাঁকজমকপূর্ণ আয়োজনের টাকা কোথা থেকে এলো? আর এই প্রশ্ন ওঠাটা খুবই স্বাভাবিক। কিন্তু সমর্থকদের জবাবটাও এখানে ইন্টারেস্টিং। তারা বলছেন, বাংলাদেশি রীতি অনুযায়ী এটি কনের পরিবারের আয়োজন ছিল এবং বরের আর্থিক ব্যয় ছিল সামান্য। আর ঠিক এই জায়গাতে কনের পরিচয়টা সামনে চলে আসে। হ্যাঁ, আর্টিকেলে বলা হয়েছে, কনে আনিকা ফারদিন ফরায়েজি পেশায় একজন চিকিৎসক, কুমিল্লার 14 গ্রামের বাসিন্দা, আর কনের বাবা আইয়ুব আলী ফরায়েজি হলেন দেশের সুপরিচিত ব্যবসায়ী। তিনি রিলায়েন্স গ্রুপের ভাইস চেয়ারম্যান এবং প্রবাসী বাংলা প্রপার্টিজ লিমিটেডের চেয়ারম্যান। এখন কথা হলো, এই পরিবারের জন্য কয়েক হাজার অতিথির আয়োজন তো মোটেও অস্বাভাবিক নয়। একদমই অস্বাভাবিক নয়। তাহলে এর মানে কি দাঁড়াচ্ছে? কনের পরিবার যদি এতটাই আর্থিকভাবে সচ্ছল হয় তবে তো হিসাব মিলে যায়। তাহলে কি বিরোধী পক্ষ কেবল রাজনৈতিক ঈর্ষা থেকে এই সমালোচনা করছে? তো এই গল্পের কেন্দ্রে যিনি আছেন, তার প্রোফাইলটা আমাদের প্রচলিত ছাত্রনেতাদের ধারণার চেয়ে একেবারেই আলাদা। আমরা কথা বলছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ভিপি আবু সাদিক কায়েমকে নিয়ে। হ্যাঁ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের 2016-17 সেশনের শিক্ষার্থী তিনি। এবং তার স্নাতক পর্যায়ের সিজিপিএ শুনলে চোখ কপালে ওঠার জোগাড় হবে। সিজিপিএ হল 3.78। ওরে বাবা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে 3.78? হ্যাঁ, যারা বিশ্ববিদ্যালয়ের গ্রেডিং সিস্টেম সম্পর্কে জানেন তারা বুঝতে পারছেন এই রেজাল্ট কতটা ঈর্ষণীয়। আমাদের সমাজে সাধারণত কি হয়, এমন রেজাল্ট করা একজন ছাত্রের তার তো বিসিএস দিয়ে বড় কোনো ক্যাডার হওয়ার কথা। ঠিক, নয়তো বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা অথবা ধরুন স্কলারশিপ নিয়ে সোজা বিদেশে পাড়ি জমানো। তার সামনে তো একটা নিরাপদ, নিশ্চিন্ত ভবিষ্যতের দরজা খোলাই ছিল। হ্যাঁ, প্রচলিত ধারণা তো সেটাই। আমরা প্রায়ই শুনে থাকি যে যারা পড়াশোনায় খুব একটা সুবিধা করতে পারে না তারাই হয়তো ক্যাম্পাসে রাজনীতি নিয়ে পড়ে থাকে। একদম, এটাই তো স্টিরিওটাইপ। কিন্তু সাদিক কায়েম এই পুরনো সমীকরণটাকে পুরোপুরি ভেঙে দিয়েছেন। তিনি তার কেরিয়ারের সেই নিরাপদ বলয় থেকে বেরিয়ে এসে সম্পূর্ণ অনিশ্চিত এবং ঝুঁকিপূর্ণ একটি পথ বেছে নিলেন। মানে ওই 2024 সালের জুলাই গণ অভ্যুত্থানের সময়কার কথা বলছেন? ঠিক,
তখন তিনি শুধু রাস্তায় নামেননি, তিনি এই পুরো আন্দোলনের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ, বলা যায় গোপন সমন্বয়কের দায়িত্ব পালন করেছেন। এই গোপন শব্দটা এখানে খুব ইন্টারেস্টিং, কারণ যখন ইন্টারনেট বন্ধ ছিল, চারদিকে একটা তথ্য বিচ্ছিন্ন অবস্থা, তখন বিদেশি সংবাদপত্রের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়াটা খুব চ্যালেঞ্জিং ছিল। আর সেই কাজটাই তিনি করেছেন। আন্তর্জাতিক পর্যায়ে এই আন্দোলনের যৌক্তিকতা তুলে ধরার মতো যে বুদ্ধিবৃত্তিক কাজগুলো, সেগুলো নেপথ্যে থেকেই তিনি পরিচালনা করেছেন। বিষয়টা ভাবলে আমার কাছে মাঝে মাঝে কোনো ব্লকবাস্টার সিনেমার পেছনের পরিচালকের মতো মনে হয়। হ্যাঁ, দারুণ একটা উপমা দিয়েছেন। মানে ধরুন, একজন পরিচালক বছরের পর বছর খেটে একটা মাস্টারপিস সিনেমা বানালেন, কিন্তু যেদিন সিনেমার প্রিমিয়ার হলো, চারদিকে যখন আলোর ঝলকানি, তখন তিনি আর লাল গালিচায় হাঁটতেই চাইলেন না। একদম মিলে যায় বিষয়টা, কারণ জুলাই গণঅভ্যুত্থানের পর যখন আমরা দেখলাম অনেকেই রাতারাতি সেলিব্রিটি হয়ে গেছেন। হ্যাঁ, টিভি টকশো থেকে শুরু করে সব জায়গায় তাদের মুখ। ঠিক, কিন্তু তখন সাদিক কায়েম নিজে থেকে কোনো ক্রেডিট নিতে সামনে আসেননি। তিনি নিজেকে একক নায়ক হিসেবে দাবিও করেননি। তাহলে প্রশ্ন হলো, স্পটলাইট না চাইলে তিনি এত জনপ্রিয় হলেন কিভাবে? এই জায়গাটাই তার সবচেয়ে বড় রাজনৈতিক মাস্টার স্ট্রোক ছিল। বিপ্লব বা গণ অভ্যুত্থানের পর সাধারণত যারা নেতৃত্বে থাকেন, তাদের মধ্যে ক্ষমতার একটা অদৃশ্য প্রতিযোগিতা শুরু হয়ে যায়। এবং অনেকেই তখন নানা বিতর্কে জড়ান। ঠিক তাই, অনেকেই ক্ষমতার কাছাকাছি যাওয়ার চেষ্টা করে সাধারণ মানুষের সমালোচনার মুখে পড়েন। কিন্তু সাদিক কায়েম সেই পথে হাঁটেননি। তিনি ফিরে গিয়েছিলেন ক্যাম্পাসে। তিনি নীরবে শিক্ষার্থীবান্ধব কাজগুলোতে মনোযোগ দিয়েছিলেন। শিক্ষার্থী বান্ধব কাজ বলতে ঠিক কোন কাজগুলোর কথা বলা হচ্ছে আর্টিকেলে? যেমন ধরুন, হলের ডাইনিংয়ের খাবারের মান উন্নয়ন, ইন্টারনেট সংযোগের সমস্যা সমাধান বা সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তার মতো একেবারে প্রাত্যহিক বিষয়গুলো নিয়ে তিনি কাজ করেছেন। মানে কোনো বড় বড় রাজনৈতিক বুলি বা গলাবাজি নয়, একদম গ্রাউন্ড লেভেলের কাজ। একদম। আর এই নীরব কাজগুলোই তার জন্য একটা বিশাল রাজনৈতিক পুঁজি তৈরি করেছিল। সাধারণ শিক্ষার্থীরা খুব সহজেই বুঝতে পেরেছিল যে এই মানুষটি সস্তা প্রচারণার চেয়ে তাদের সমস্যা সমাধানে বেশি আন্তরিক। আর এই আস্থারই চূড়ান্ত বিস্ফোরণ আমরা দেখলাম 2025 সালের ডাকসু নির্বাচনে। ডাকসু নির্বাচনের যে পরিসংখ্যান আর্টিকেলে দেওয়া হয়েছে, তা রীতিমতো অবিশ্বাস্য। হ্যাঁ, একটু হিসাবটা মিলিয়ে দেখা যাক। মোট ৪৫ জন প্রার্থীর মধ্যে ভিপি পদে সাদিক কায়েম একাই পেয়েছেন ১৪,০৪২ ভোট। মাই গড! আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, তিনি পেয়েছেন মাত্র ৫,৭০৮ ভোট। মানে প্রায় ১০,০০০ ভোটের ব্যবধান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায়, যেখানে ছাত্র রাজনীতি সবসময় তীব্র প্রতিযোগিতাপূর্ণ থাকে, সেখানে এত বড় ব্যবধান আসলে অভাবনীয়। শুধু তাই নয়, তার নেতৃত্বে ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট ২৮টি পদের মধ্যে ২৩টিতেই জয়লাভ করে। এটা তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের এক বিশাল প্রত্যাবর্তন। ঠিক বলেছেন। আর এই অভাবনীয় বিজয়ের পেছনে কিন্তু একটা মনস্তাত্ত্বিক কারণ আছে। অনেকেই খেয়াল করেছেন যে সাদিক কায়েমের সমর্থকরা তাকে এখন জুলাই বিপ্লবের ইমাম বলে ডাকছেন। জুলাই বিপ্লবের ইমাম, এই উপাধিটার মানে কি দাঁড়াচ্ছে আসলে? এই ইমাম উপাধিটার ভেতরেই তার রাজনীতির মূল মেকানিজম লুকিয়ে আছে। আমাদের ছাত্র রাজনীতি সাধারণত অত্যন্ত আক্রমণাত্মক এবং স্লোগান সর্বস্ব হয়, কিন্তু সাদিক কায়েম সেখানে একটি ভিন্ন ভাষা তৈরি করেছেন। কি রকম? তিনি একই সাথে ইসলামী মূল্যবোধ ও নৈতিকতার কথা বলছেন, আবার আধুনিক রাজনৈতিক বিজ্ঞান এবং যৌক্তিক ফ্রেমওয়ার্ক ব্যবহার করে নিজের যুক্তিগুলো সাজাচ্ছেন। মানে তিনি আসলে দুটো আলাদা দর্শককে একই সাথে কানেক্ট করতে পেরেছেন। ঠিক ধরেছেন। তার এই ডুয়াল কোডিংয়ের কারণে যিনি একজন রক্ষণশীল শিক্ষার্থী, তিনিও সাদিক কায়েমের মধ্যে নিজের আদর্শের প্রতিফলন দেখতে পাচ্ছেন। আর অন্যদিকে যিনি প্রগতিশীল, তিনিও তার যুক্তিবাদী ও গোছানো কথার আকৃষ্ট হচ্ছেন। বাহ! কিন্তু এখানেই আমার একটা বড় খটকা লাগছে। ১০,০০০ ভোটের ব্যবধান তো কোনো সাধারণ বিষয় নয়। এত দ্রুত এমন অভাবনীয় রাজনৈতিক উত্থান কি একজন ছাত্রনেতার জন্য আশীর্বাদ, নাকি তার ব্যক্তিগত জীবনকে সার্বক্ষণিক নজরদারিতে ফেলার একটি ফাঁদ? এই প্রশ্নটা খুবই যৌক্তিক। যদি আমরা বড় পরিসরে চিন্তা করি, রাজনীতির একটা নির্মম সত্য হল, ক্ষমতা যত বাড়ে নজরদারি তত তীব্র হয়। একদম। তখন আর ব্যক্তিগত জীবন বলে কিছু থাকে না। ঠিক।
সাদিক কায়েমের এই যে নতুন প্রজন্মের ভিন্নধর্মী ছাত্রনেতা হয়ে ওঠা, এত বড় একটি ম্যান্ডেট পাওয়া, এগুলো স্বাভাবিকভাবেই প্রতিপক্ষ শিবির এবং সাধারণ মানুষের মধ্যে অস্বস্তি এবং কৌতূহল উভয়ই তৈরি করেছে। সবাই দেখতে চায় তিনি কি করছেন, কোথায় যাচ্ছেন। হ্যাঁ, সব কিছুই এখন পাবলিক ইন্টারেস্ট। বাহ, আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। পুরো আলোচনাটার দিকে যদি আমরা একবার ফিরে তাকাই, 3.78 সিজিপিএ পাওয়া একজন মেধাবী ছাত্র, যিনি নেপথ্যে থেকে জুলাই আন্দোলনের কারিগর হলেন, তারপর ডাকসুতে বিশাল জয় পেলেন, এবং শেষ পর্যন্ত তার ব্যক্তিগত জীবনের একটি উৎসব মানে তার বিয়ে কিভাবে প্রভাব, ক্ষমতা ও জবাবদিহিতার এক জাতীয় বিতর্কে পরিণত হল। আর এই আলোচনাটি বর্তমান যুগে ভীষণ প্রাসঙ্গিক। এটি প্রমাণ করে যে রাজনৈতিক মূলধন কত দ্রুত তৈরি হতে পারে। আর সোশ্যাল মিডিয়ার যুগে একজন জনপ্রতিনিধির ব্যক্তিগত ও রাজনৈতিক জীবনের মধ্যকার সীমারেখা কিভাবে সম্পূর্ণ মুছে যায় সেটাও আমরা দেখলাম। হ্যাঁ, আর এই পুরো আলোচনা থেকে একটি ভাবনার জায়গা তৈরি হয়। যদি একজন ছাত্রনেতার বিয়ের খরচ নিয়ে জাতীয় বাজেটের মতো এমন চুলচেরা বিশ্লেষণ হয়, তবে ভবিষ্যতে তরুণ নেতৃত্ব কি আরও বেশি স্বচ্ছ হতে বাধ্য হবে? নাকি তারা নিজেদের ব্যক্তিগত জীবনকে জনচক্ষুর আড়াল করতে আরও বেশি গোপনীয়তার আশ্রয় নেবে? ঠিক, এটি একটি বড় প্রশ্ন। আসলেই দারুণ একটা প্রশ্ন। যারা শুনছেন তারা এই বিষয়টি নিয়ে নিজেদের মতো করে ভাবতে পারেন। আজকের এই বিশ্লেষণ আমরা এখানেই শেষ করছি। আশা করি আজকের আলোচনা সবার কাছেই তথ্যবহুল মনে হয়েছে। ভালো থাকবেন সবাই।